আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড দ্য টপিক উই উইল ডিসকাস টুডে ইজ অন প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের যেহেতু রিটেন পার্টটাতে বেশ অনেক মার্কস আছে এবং আমাদের প্যারাগ্রাফ হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারেও আমরা একটা প্যারাগ্রাফ লিখব, ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের আছে দুইটা প্যারাগ্রাফ রাইটিং, এবং আমাদের দেখা যাচ্ছে যে তিনটা প্যারাগ্রাফে প্রায় 15 প্রায় 45 মার্কস, হ্যাঁ 45 মার্কস আছে আমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ে। সো উই নিড টু গিভ আ স্পেশাল কেয়ার অন প্যারাগ্রাফ রাইটিং, রাইট? সো চলো আমরা আজকে দেখি প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে আহ, আলোচনা মানে লেখার সময় কোন বিষয়গুলোকে আমরা আসলে মাথায় রাখবো। আমাদের মেকানিক্স অফ রাইটিং, হ্যাঁ, লেখার কিছু মেকানিজম আছে, কিছু টেকনিক্স আছে, হ্যাঁ, সেটা শুধুমাত্র প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেবল সেটা না, আমরা যে কোনো ধরনের রাইটিং এর ক্ষেত্রেই এই বিষয়গুলো মাথায় রাখবো। সো কোশ্চেনটা যখন আমরা পাবো, প্রথমেই কোশ্চেনটা দেখে আমরা একটা টপিক সিলেক্ট করব, তাই তো? যে কোনো টপিকের উপরে তোমার প্রশ্ন হতে পারে। যদি বলা হয় ফুড অ্যাডাল্টারেশনের উপরে লিখো, বা যদি বলে ট্রাফিক জ্যামের উপরে লিখো, যদি বলা হয় গ্রিন হাউস ইফেক্ট নিয়ে লিখতে। সো আমি কি করব, প্রথমত আমাকে টপিকটা সিলেক্ট করতে হবে যেই টপিকে আমরা লিখব। সো টপিক সিলেকশন হয়ে গেল। এরপরে আছে ব্রেইন স্টর্মিং। হ্যাঁ, ব্রেইন স্টর্মিং কি? ব্রেনে ঝড় উঠানো নাকি? তো ব্রেনে ঝড় উঠাবা তুমি, আসলে ব্রেইনটাকে একদম তন্ন তন্ন করে খুঁজে বের করবে তোমার টপিক রিলেটেড যেই আইডিয়াগুলো তোমার আছে। যে কোনো টপিকই হোক, নিশ্চয়ই তোমার অচেনা কোনো টপিক দিবে না, মঙ্গল গ্রহের কোনো টপিক তোমাকে দেওয়া হবে না, তাই না? আমরা নিশ্চয়ই আমাদের পরিচিত কোনো টপিকই পাবো। সো সেই টপিকটা নিয়ে আমাকে একটু ব্রেইন স্টর্মিং করতে হবে, হ্যাঁ, একটু মাথা খাটাতে হবে যে আমি এটা সম্পর্কে কি কি জানি, কি কি কনসেপ্ট আছে। সেই আইডিয়াগুলো নিয়ে আমাকে একটা আউটলাইনিং করতে হবে যে হ্যাঁ, এই গ্রিন হাউস ইফেক্ট এরকম, এটার কারণ এরকম, এই কারণে হয়, এটার ফলাফল এরকম, সব কিছু আমরা একটা আউটলাইন করব। সো আউটলাইন করার পরে কোশ্চেন বুঝে আউটলাইনিং করতে হবে আমাকে অবশ্যই। যদি আমি ডেসক্রিপটিভ কিছু লিখি, যদি আমি ডেসক্রিপশন, তখন সেটার সম্পর্কে একটা বর্ণনাত্মক কিছু ন্যারেটিভ কিছু যখন আমি লিখব, তখন সেটা লেখার ধরনটা হবে একরকম, মানে টপিক সিলেকশনটা হবে, আর টপিক সেন্টেন্স যেটা আমি লিখবো সেটা হবে একরকম। আবার যদি আমার কজ এন্ড ইফেক্ট থাকে, সেটার আউটলাইন টপিক সেন্টেন্সটা হবে একরকম। যদি আমার দেখা যায় যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো যদি আমি বের করি, সো তখন আমাকে টপিক সেন্টেন্সটাও সেই অনুযায়ী করতে হবে। হ্যাঁ, সো টপিক সিলেকশন সেন্টেন্সটা লেখার সময় টপিক সেন্টেন্সটা আসলে কি আমি সেটা একটু ক্লিয়ার করে নিই তোমাদের। টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সের মাধ্যমে আমি বুঝতে পারবো যে তুমি পুরো প্যারাগ্রাফটাতে কি লিখতে চাচ্ছ। সো তোমার পুরো প্যারাগ্রাফের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমি টপিক সেন্টেন্সের মাধ্যমে ইন্ট্রোডিউস করব। সো এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি কি বর্ণনাধর্মী কিছু লিখবো, মানে ডেসক্রিপটিভ কিছু লিখবো, নাকি কজ এন্ড ইফেক্ট নিয়ে লিখবো, নাকি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করব। ঠিক আছে, মানে কি আইডিয়াটা, মানে কি লিখতে চাচ্ছ তুমি। সো অনেক সময় দেখা যায় যে আমরা টপিক সেন্টেন্স দেখেই বুঝে ফেলতে পারি যে হ্যাঁ, ভেতরে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, এরপরে আছে ডেভেলপিং আইডিয়াস। সো এখন তুমি একটা প্রথমে টপিক সেন্টেন্স নিলা, তারপরে তোমার যে আইডিয়াগুলো ছিল সেইগুলো টপিক সেন্টেন্সের সেই ধারণা অনুযায়ী তুমি আস্তে আস্তে ডেভেলপ করতে থাকো। ঠিক আছে, মেইনটেইনিং কোহেশন। কোহেশন মেইনটেইনিং মানে হচ্ছে মেইনটেইনিং অর্ডার। ঠিক আছে, মানে তুমি যে কথাগুলো বলছো সেগুলো যেন মানে অর্ডার মেনটেন করে, যে এই এখন একটা আবার লাভ দিয়ে শেষে চলে যাওয়া এরকম না। হ্যাঁ, আইডিয়াগুলো যেন আমরা সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে সাজাতে পারি। এবং এই যে কোহেশন বা কোহেরেন্স, এই জিনিসটা যখন আমরা মেনটেন করব, তখন অবশ্যই আমরা কি করব, বিভিন্ন ধরনের কানেক্টরস ইউজ করব। ধরো আমরা যদি অনেকগুলো কারণ বলতে চাই, প্রথম কারণ যদি আমরা বলতে চাই ফার্স্টলি, অ্যাট ফার্স্ট বা অ্যাট দ্য বিগিনিং, এরকম দিলাম। দ্বিতীয় কারণটি বোঝাতে আমরা সেকেন্ডলি, থার্ড কারণ বোঝাতে থার্ডলি, এরকম বোঝালাম। ঠিক আছে, তারপরে ধরো আমরা যখন কোনো কজ এন্ড ইফেক্ট যখন করতে চাই,
তখন হয়তো একটা কজ বললাম যে হ্যাঁ অ্যাজ আ রেজাল্ট এটা হলো, কনসিকুয়েন্টলি এটা হলো, অ্যাজ আ সিকোয়েন্স এটা হলো, হ্যান্স হ্যাঁ ফলাফল হিসেবে এটা হলো, কজ এন্ড ইফেক্ট বোঝানোর ক্ষেত্রে, বা সো দেয়ারফর। সো আমরা এই শব্দগুলো ইউজ করে, কানেক্টরসগুলো ইউজ করে কিন্তু আমরা এই কোহেশন বা কোহারেন্সটা মেনটেন করতে পারি। ঠিক আছে, এরপরে আমার যেটা কনক্লুডিং লাইন্স হবে, যেটা কনক্লুশন, কনক্লুশনে আমার যেটা হবে, আমি কিন্তু সেই টপিক সেন্টেন্সেরই রিস্টেটমেন্ট হবে। বুঝতে পারছো, সেই জিনিসটাকেই আমি এতক্ষণ যেটা আমি আমার যে আইডিয়াটা আমি এস্টাবলিশ করার চেষ্টা করলাম, সেইটারই একটা কনক্লুশন আমি হচ্ছে দিব কনক্লুশনে। ঠিক আছে, জাস্ট মানে টপিক সেন্টেন্সেরই রিপিটেশন, এখানে সরাসরি আমরা রিপিটেশন না দিলেও মোটামুটি সেইটারই একটা রিস্টেটমেন্ট আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব কনক্লুশনে। ঠিক আছে, এটা হচ্ছে তুমি শুধুমাত্র যে প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে করবে সেটা না, আমরা যখন কম্পোজিশন লিখি সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা মেকানিক্স মেনটেন করব। ঠিক আছে, এরপরে আমরা চলো একটা এখানে এক্সাম্পল দিয়েছি, মডেল কোশ্চেন আছে এখানে আমাদের একটা, রাইট আ প্যারাগ্রাফ comparing and contrasting online classes and traditional classes in perspective of Bangladesh in 200 words. সো তোমাদের বোর্ড এক্সামেও আমাদের লিমিটেশনস আছে 200 ওয়ার্ডসের। সো আমরা এটাই মেনটেন করার চেষ্টা করব, একটু কম বেশি, কম হবে না বেশি, আমরা ধরো 20 ওয়ার্ডস, 10 20 30 এরকম ওয়ার্ডস আমাদের বেশি হতেই পারে আমার কনসেপ্টটা ক্লিয়ার করার ক্ষেত্রে। তবে আমাকে বলা হচ্ছে যে 200 ওয়ার্ডসের মধ্যেই আমরা লেখার চেষ্টা করব, 200 ওয়ার্ডসে একটা সাকসেসফুল প্যারাগ্রাফ লেখা পসিবল হয়। ঠিক আছে, সো আমরা এখানে আসলে যেটা দেখব যে যেই মেকানিক্সগুলো আমরা দিয়েছি, টেকনিক্সগুলো যেই আসলে ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হয়, সেগুলো আমাদের এখানে আছে কিনা সেটা আমরা দেখি। হ্যাঁ, এখানে দেখো প্রথমেই আমার হবে কি টপিক সিলেকশন। সো এখানে আমি পুরোটাই তো আর নিয়ে নিব না, তাই না? এখান থেকে আমি টপিক সিলেক্ট করব, কারণ আমাকে এখানে টপিক সিলেকশনে বলাই হয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করার জন্য অনলাইন ক্লাসেস এবং ট্রেডিশনাল ক্লাসেসের মধ্যে। সো এখানে আমরা আহ, এখানে আমরা টপিক সিলেকশন করলাম অনলাইন ক্লাসেস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাসেস, এটাকে আমরা টপিক হিসেবে নিলাম। সো এখন হ্যাঁ থ্যাংক ইউ। সো এখানে অনলাইন ক্লাস এবং ট্রেডিশনাল ক্লাস আমার টপিক। হ্যাঁ, টপিক যখন আমরা লিখব তখন আমরা অবশ্যই ক্যাপিটালাইজেশন করব। হ্যাঁ, ক্যাপিটাল লেটার ইউজ করব। দেখো অনলাইন ক্লাস, ট্রেডিশনাল ক্লাস শব্দগুলোতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। আচ্ছা, এখন দেখো আমি টপিক সেন্টেন্স লেখার আগে একটু টপিক ইন্ট্রোডিউস করে নেই। হ্যাঁ, শুরুতে একটু টপিক ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপরে আমি টপিক সেন্টেন্স লিখছি। হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমে, ইন এডুকেশন সিস্টেম, দ্য ট্রেডিশনাল ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস আর টু দ্য টু পপুলার মেথড অফ লার্নিং। সো এই দুইটা মেথড হচ্ছে আমাদের খুবই পপুলার আমাদের এডুকেশন সিস্টেমে। ঠিক আছে, এখন দেখো আমি চলে গেছি টপিক সেন্টেন্সটা লেখা। হ্যাঁ, there are some advantages in online classes but traditional methods of learning is always better. সো এখানে আমি বলেছি যে আমাদের অনলাইন ক্লাসের অবভিয়াসলি কিছু অ্যাডভান্টেজেস আছে, কিন্তু ট্রেডিশনাল যে মেথডটা আছে আমাদের ট্রেডিশনাল ক্লাস, সেটা কিন্তু সবসময় বেটার। তার মানে আমি এখানে যখন আমার ডিসকাশনে যাব, পরবর্তী আলোচনায় যাব, সেখানে আমি কি করেছি যে অনলাইন ক্লাসেসের অ্যাডভান্টেজগুলো দেখিয়েছি, এবং ট্রেডিশনাল মেথডসটা যে আসলে বেটার, সেটা বেটার কিভাবে, সেখানে আমি অনলাইন এবং অফলাইন ক্লাসে ট্রেডিশনাল ক্লাসের মধ্যে আমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করার চেষ্টা করেছি। ঠিক আছে, এখন দেখো আমরা শুরুতে কি টপিক সেন্টেন্স দেখেই বুঝতে পারছি যে আমরা অনলাইন ক্লাসেসের অ্যাডভান্টেজ নিয়ে লিখব। সো through online system, students' classes are conducted over the internet, are generally allowing for greater flexibility in completing coursework. সো এখানে আমরা বলেছি যে অনলাইন সিস্টেমে স্টুডেন্টরা ইন্টারনেটের মাধ্যমে কন্ডাক্টেড হয়, ক্লাসটা পরিচালিত হয়, এবং এখানে যে কোর্সটা কমপ্লিট করবে তার একটা ফ্লেক্সিবিলিটি আছে। সে তার ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে বসে অবসর সময় মতো যে কোনো সময় সে তার ফ্লেক্সিবল সময়ে সে তার কোর্সটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে, ইন অনলাইন সিস্টেম স্টুডেন্টস আর ইকুইপড উইথ দ্য বেসিক নলেজ অফ কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট এটসেট্রা। তো অনলাইন সিস্টেমে তাদের কি হয়, এসব নলেজ থাকতে হয়, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট এগুলো চালানোর তাদের নলেজ থাকতে হয়। মোর ওভার, তাছাড়াও
Online class includes a great number of types of media that provide the learners with text, images, audio, animations, and streaming videos that make the class understandable and enjoyable. আচ্ছা, এখন দেখো আমি কিন্তু সিকোয়েন্স রাখছি লেখার ক্ষেত্রে, সিকোয়েন্স রাখছি আমি মোর ওভার, হ্যাঁ, হ্যাঁ আরও এটা করে, হ্যাঁ অলসো এটা করে। সো এইভাবে আমরা অলসো, মোর ওভার এগুলো দিয়ে দিয়ে এগুলো কিন্তু কানেক্টর। সো আমি এগুলো দিয়ে দিয়ে আমি কি মেনটেনিং অর্ডার, মেনটেনিং কোহেরেন্স, আমি মেনটেন করছি, অর্ডার মেনটেন করছি এখানে, ঠিক আছে। সো এখানে আমাদের কি বলছি যে তারপরেও আমরা এখানে অনেক ধরনের টাইপসের মিডিয়া ইউজ করতে পারি লার্নারদের জন্য, টেক্সট, ইমেজ, অডিও, অ্যানিমেশন, ভিডিও এগুলো দিতে পারি, যেটার মাধ্যমে স্টুডেন্টরা ক্লাসটাকে কি করে এনজয় করে বা তাদের কাছে খুব সহজ বোধ্য হয় বোঝার জন্য, হ্যাঁ। ইট অলসো প্রোভাইড দেম উইথ দ্য নলেজ অফ টেকনোলজি অ্যাপ্লিকেশন। সো এটার মাধ্যমে আমরা কি করি, টেকনোলজি যেই ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো, অ্যাপ্লিকেশনগুলো আমরা এটার মাধ্যমে অর্জন করতে পারি, সেটার জ্ঞানটা আমরা অর্জন করতে পারি। সো এগুলো ছিল আমার অ্যাডভান্টেজ, ঠিক আছে। সো আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু অবশ্যই প্যারাগ্রাফ এক প্যারাতেই লিখবো, হ্যাঁ। আমার এখানে বোর্ডে জায়গা কম, সেজন্য আমার হয়তো 2-3 পেজে চলে গেছে, কিন্তু আমরা যখন লিখবো তখন কিন্তু একটা প্যারাতেই লিখবো, ঠিক আছে। সো এখানে আমরা কি করেছি, প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে আমরা আমার যে টপিক সেন্টেন্সের যে অর্ধেক যে অংশটা, অ্যাডভান্টেজেস ইন অনলাইন ক্লাসেস, সেটা দেখানোর চেষ্টা করেছি। এখন আমি যাব ট্রেডিশনাল ক্লাস যে বেটার আমি বলেছিলাম, সেটা কেন, সেটা তো আমাকে প্রুফ করতে হবে, তাই না। সো আমি এখন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করব দুইটার মধ্যে, যে কেন এটা বেটার। ইফ উই কম্পেয়ার বোথ, আমরা যদি দুইটাকেই তুলনা করি, দ্য ট্রেডিশনাল ক্লাসেস আর বেটার দেন অনলাইন ক্লাসেস ইন মেনি ওয়েজ, ঠিক আছে, মেনি ওয়েজ, বিভিন্নভাবে এটা মানে বেটার অনলাইন ক্লাসের থেকে। কিভাবে দেখো, প্রথমত ফার্স্ট, অনলাইন ক্লাসেস মেইনলি টেক প্লেস থ্রু দ্য ইন্টারনেট, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হয়, দেয়ার ফর অনলাইন ক্লাসেস ল্যাক দ্য রেগুলার স্টুডেন্ট টিচার ইন্টারাকশন। সো ফলশ্রুতিতে কি হচ্ছে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে দেখো এখানে এই যে দেয়ার ফর, ফার্স্ট, অন দ্য আদার হ্যান্ড, এগুলো সবই কিন্তু কানেক্টার্স। আমাকে কিন্তু বলা হয়েছে যে আমি কোহারেন্স, কোহেশন ইউজ করব, কোহারেন্স মেনটেন করব। সো আমি এটা কীভাবে মেনটেন করব, আমি আগেও বলেছি যে আমরা কানেক্টার্স ইউজ করে করে এটা মেনটেন করব। সো এখানে যেখানে তারা ইন্টারাকশনটা ল্যাক করছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে লার্নিং ইন ক্লাসেস ইনভলভস ডিরেক্ট ইন্টারাকশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। কিন্তু আমার অনলাইন ক্লাসে যেটা হচ্ছে, মানে আমাদের যে রেগুলার ক্লাস, সেখানে যেটা হচ্ছে যে আমরা এখানে ইন্টারাক্ট করতে পারছি, তোমাদের কি কি সমস্যা সেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মানে এখানে আর ওয়ান ওয়ে থাকছে না, এখানে আমরা দেখা যাচ্ছে যে একটা জয়েন্ট ভেঞ্চার আমাদের, হ্যাঁ, আমরা সবাই সবার সাথে ইন্টারাক্ট করতে পারি, কার কি সমস্যা সেগুলো সলভ করতে পারি। ইন ট্রেডিশনাল ক্লাসেস মোরাল ভ্যালুজ আর টট অ্যান্ড সোশ্যালাইজেশন ইজ বিল্ড হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল ইন অনলাইন ক্লাসেস। সো এখানে আমরা স্টুডেন্টদেরকে মোরাল ভ্যালু শেখাতে পারি, একটা সোশ্যালাইজেশন হয়, একজন মানে সে তার ফ্রেন্ডের সাথে কিভাবে আচরণ করবে, তারপর টিচাররা যারা তাদের গুরুজন আছে তাদের সাথে কিভাবে বিহেভ করবে। সো এগুলোর মাধ্যমে আমরা আসলে সোশ্যালাইজেশনের জন্য আমরা ফ্যামিলি এবং স্কুল এই দুইটাকেই একদম প্রাথমিক তাদের শিক্ষার জায়গা হিসেবে ধরে নেই। সো যেই জিনিসগুলো আমাদের স্কুলে হয় কিন্তু অনলাইন ক্লাসে হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল ইন অনলাইন ক্লাস, ঠিক আছে। সো আমি এখানে এই যে হুইচ ব্যবহার করে এখানে কিন্তু আমি করছি, কানেক্ট করছি, ঠিক আছে। ইন ট্রেডিশনাল ক্লাসেস স্টুডেন্টস হ্যাভ টু adhere to the time schedules where students attending online classes can learn at their own time and pace. সো ট্রেডিশনাল ক্লাসে স্টুডেন্টদেরকে কিছু টাইম স্কেডিউল মেনটেন করতে হয়। সো they learn how to maintain disciplines, how to maintain time, they learn the punctuality। কিন্তু যেখানে অনলাইন ক্লাসেসে কি হয়, সেখানে তাদের ইচ্ছা মতো সময়ে যখন খুশি তখন অনলাইন ক্লাসগুলো করতে পারে, হ্যাঁ। In online classes computer or mobile may affect our eyesight, but there is no such harm in traditional classes। অনলাইন ক্লাসে কম্পিউটার বা মোবাইল যেগুলো আমরা ইউজ করি, যে গ্যাজেটগুলো ইউজ করি, সেগুলো আমাদের আইসাইটকে এফেক্ট করে, কিন্তু ট্রেডিশনাল ক্লাসে এই ধরনের কোনো হার্ম তৈরি হয় না, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের, আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করছি, ঠিক আছে। অনলাইন ক্লাসটাকে আমরা যেহেতু আমরা প্রাধান্য দিয়েছিলাম ট্রেডিশনাল ক্লাসেসের, ঠিক আছে। ট্রেডিশনাল ক্লাসরুম অফেন হ্যাভ টু অ্যাডহেয়ার টু strict guidelines
that have been established by the learning institutions where online classes cannot make his learners disciplined, যেখানে ট্রেডিশনাল ক্লাসরুমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তোমাদের গাইডলাইন দিয়ে থাকি, হ্যাঁ, যে হ্যাঁ এটা মেনটেন করতে হবে, এইভাবে এইভাবে টাইম মেনটেন করা, সব কিছু মিলিয়ে আমরা তোমাদেরকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, যেখানে অনলাইন ক্লাসে লার্নারদেরকে তারা ডিসিপ্লিন করতে পারে না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কারণগুলো ছিল। তোমাদের যদি মনে হয় যে না 200 ওয়ার্ডসকে এক্সিড করে যাচ্ছে, তাহলে তোমরা লাস্ট যেই পার্থক্যটা সেটা বাদ দিয়ে দিতে পারো, বা এখানে লিখতে পারো ট্রেডিশনাল ক্লাসরুম often have to adhere to strict guidelines where online classes cannot make his learners disciplined। ঠিক আছে, যেখানে তারা গাইড করতে পারে এখানে তারা গাইড করতে পারে না। ঠিক আছে, সো এখানে তোমরা এখানে একটু কমিয়ে নিতে পারো, এটাকে কমিয়ে নিয়ে শিখতে পারো। In compliance with the developed countries, we are also trying to adapt online classes, but traditional classes seems more beneficial to our student। সো দেখো আমরা কনক্লুশনটা কিভাবে টেনেছি, যে অন্যান্য উন্নত দেশের সাথে তাদের সাথেও আমরা দেখা যাচ্ছে কি অনলাইন ক্লাসকে অ্যাডপ্ট করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি, অ্যাডভান্টেজ যেহেতু আছে, সো আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে ট্রেডিশনাল ক্লাসেসই স্টুডেন্টদেরকে বেশি বেনিফিট দেয়। ঠিক আছে, সো এটা কি আমার টপিক সেন্টেন্সের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না? আমরা কিন্তু বলেছি যে টপিক সেন্টেন্সের সাথে আমার, যখন আমি কনক্লুশনটা লিখবো সেটা হবে আমার টপিক সেন্টেন্সেরই রিস্টেটমেন্ট। ঠিক আছে, সো ওই কথাটাকেই আমি এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছি, যে হ্যাঁ আমরা উন্নত দেশগুলোর সাথে চেষ্টা করছি, কিন্তু অনলাইন ক্লাসের থেকে ট্রেডিশনাল ক্লাসই আমাদের জন্য মোর বেনিফিশিয়াল। ঠিক আছে, সো দেখো এখানে আমরা সবগুলো প্যারাগ্রাফের যে সব ক্রাইটেরিয়াগুলো আছে, মেকানিজম যেগুলো আমাদেরকে ফলো করা উচিত, সবগুলোই আমরা ফলো করার চেষ্টা করে লিখেছি। ঠিক আছে, সো তোমরা যখন লিখবে, আউটলাইনিং যখন করবে, তখন অবশ্যই এই সবগুলো বিষয় মাথায় রেখে করবে। ঠিক আছে, আমাদের বইয়ে দেখবে যে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ অনেক প্যারাগ্রাফ আছে বইয়ে, আমরা দেখি অনেক প্যারাগ্রাফ, কিন্তু সবগুলো প্যারাগ্রাফে হয়তো সাকসেসফুলি এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা থাকে না। তো তুমি যখন লিখবে, যেহেতু আমরা শিখলাম আজকে, সো এরপর থেকে আমরা অবশ্যই প্যারাগ্রাফ ঢালাওভাবে শুধু মুখস্থ না করে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব। ঠিক আছে, সো আশা করি ক্লাসটা করে তোমরা উপকৃত হবে। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা আমি আবারও বলছি, যে এটা কিন্তু পুরোটা এক প্যারায় হবে, হ্যাঁ, আমি 3টা বোর্ড ইউজ করেছি মানে যে 3 প্যারাগ্রাফে হবে সেটা কিন্তু না, সবটাই একই প্যারাগ্রাফে হবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।